ইটস ফাইন। তো আচ্ছা, সৌমক সৌমক আমি যেটা বললাম, ও আইআইটি মান্ডি থেকে এই মুহূর্তে মাস্টার্স মাস্টার্স করছে, এবং ও আজকে যে বিষয়টার উপরে খুব সম্ভবত কাজ করছে সেটার উপরে প্রেজেন্টেশন দিচ্ছে। তো টাইটেলটা জাস্ট আমি জাস্ট ফর্মালিটি হিসেবে বলছি যে রেজোনেন্স রামান স্ক্যাটারিং অ্যান্ড ড্যাভ ড্যাভিডভ স্প্লিটিং, ইয়েস, আই ডোন্ট নো, ইয়েস। সরি সরি, আমার কোনো উচ্চারণে ভুল হলে ক্ষমা করে দিস। না, না, স্প্লিটিং ঠিক ইন আছে, এটাই। লেয়ার্ড MOS2. সো ইন্টারেস্টিং টপিক, বিকজ আমি MOS2 বিষয়টা জানি, রামান স্ক্যাটারিং বিষয়টা জানি। তো শোনা যাক তাহলে সৌম্যর কাছ থেকে। সৌম্য, তুই শুরু কর। তোর আপাতত 15 মিনিট সময়, 15 মিনিট পর আমি তোকে একটা ওয়ার্নিং দেবো। তো ওকে, তো তুই শুরু করতে ওকে, পারিস। ওকে। সো থ্যাংক ইউ শুভায়নদা এবং এন্টায়ার ফিজিক্স ম্যামের তরফ থেকে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। যেটা শুভায়নদা প্রথমে বললো যে আমি এখানে আমার কাজটা প্রেজেন্ট করার থেকেও আমি সেখানে শিখতে এসেছি যে হাউ টু গিভ প্রেজেন্টেশন। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি শুরু করছি। যা আমার টকের টাইটেল দেখতেই পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে রেজোনেন্স থার্মাল স্ক্যাটারিং অ্যান্ড ডেভিড স্প্লিটিং ইন লেয়ার MOS2। আহ, এটা হচ্ছে আমার মাস্টার্সেরই প্রজেক্ট। আমি এটা আমার মাস্টার্সের থার্ড সেমিস্টারে কমপ্লিট করেছি আন্ডার দ্য সুপারভিশন অফ প্রফেসর সুমন কল্যাণ পাল। অ্যান্ড একটু এটা কাজটা শুরু করার আগে কিছু ব্যাপার বলতে চাই যে অ্যাকচুয়ালি আমার যে মেইন মাস্টার প্রজেক্টটা ছিল সেটা মেইনলি MOS2 বা অন্যান্য ধরনের যে সেমিকন্ডাক্টিং 2D মেটেরিয়ালস আছে তার বেসিক্যালি কোয়াজি পার্টিকেল ডিটেকশন সৌম্য, আই এম এবং সরি টু কোয়াজি পার্টিকেল। ইন্টারাপ্টিং ইউ। সৌম্য, আই এম সরি টু ইন্টারাপ্টিং ইউ। সাউন্ডটা ইয়া, কি ইয়া। একটু জোরে, একটু একটু জোরে কথা বলা যাবে? একটু আস্তে আসছে। ওকে, ওকে। এবার কি ক্লিয়ার আছে কথা? হ্যালো, হ্যালো, আরেকটু আরেকটু জোরে। হ্যালো। হ্যাঁ, একটু মাইক থেকে একটু মুখের কাছে নিয়ে এসে কথা বল। হ্যাঁ, এবার কি শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, বাট একটু একটু আস্তে। বাট ঠিক আছে, ইউ ক্যান কন্টিনিউ। ওকে। আহ, যেটা আমি বলছিলাম যে আমার মেইন কাজ MOS2 মেটেরিয়ালস এর উপর। আর রামান স্ক্যাটারিং এবং আমরা তাহলে এটা হচ্ছে আমার দ্য আউটলাইন অফ মাই, এটা হচ্ছে আমার টকের আউটলাইন। যে প্রথমত আমি আমার প্রজেক্টের এম, তারপর ইন্ট্রোডাকশন আহ, এবং আমি পর্যায়ক্রমভাবে আমি সমস্ত জিনিসই আলোচনা করব। আর প্রজেক্টের এম বলতে যদি আমি বলি যে আমি যেমন বললাম যে আমার প্রজেক্টের মেইন এম ছিল MOS2 মেটেরিয়ালস এর কোয়াসি পার্টিকেল ডাইনামিক্সটাকে ডিস্টার্ব করা। বাট যেটা আমি ফার্স্ট সেমিস্টারে আমার প্ল্যান ছিল অ্যাকর্ডিং যে আমাকে কাজটা দিয়েছিল সেটা হচ্ছে প্রথমত MOS2 থিন লেয়ার স্যাম্পল অর্থাৎ 2D স্যাম্পল প্রথমত তৈরি করা, এবং তার যে কোয়াসি পার্টিকেল ডিটেকশন গুলো আমার থার্ড সেমিস্টার অব্দি কাজ ছিল। কিন্তু নিয়তির এমন পরিখেলা যে যখন আমি মেটেরিয়ালটা তৈরি করি এবং আমি সাকসেসফুলি 2D মেটেরিয়ালস অর্থাৎ 2D অর্থাৎ সিঙ্গেল লেয়ার অফ MOS2 আমি বানাই, এবং আমি যখন AFM মেজারমেন্ট করে আমি রেডি হয়ে যাই সমস্ত কিছু ফার্দার এক্সপেরিমেন্ট করার জন্য, তখন আমাদের যে মেইন রামান সেটআপের আমাদের মোটামুটি 3টে লেজার ইউজ করা হয়। সেই 3টে লেজারের মধ্যে যেটা আমার মেইন দরকার ছিল 532 ন্যানোমিটার লেজার, সেটা খারাপ হয়ে যায়। তার জন্য কি হয়, আমি যে ফটোলুমিনেসেন্স স্টাডিটা যেটা আমার মেন করার কথা ছিল সেটা আমি করতে পারি। তাই তখন আমার সুপারভাইজার আমাকে বলে যে ঠিক আছে, যে যতটা হয় যতটা করতে পারো তুমি করো। তো অ্যাজ এ এক্সপেরিমেন্টালিস্ট এটা হয়তো অনেককেই ফেস করতে হয় যে এক্সপেরিমেন্টাল ফেসিলিটি সবসময় অ্যাভেলেবেল না থাকা। তো আমি ঠিক করলাম যে রামান স্ক্যাটারিং কে আমি কিভাবে আলাদাভাবে ইউজ, শুধু রামান স্ক্যাটারিং যে কথাটা বলে যে এটা একটা লাইট ম্যাটার ইন্টারাকশন প্রসেস, সেটাকে আমি কিভাবে ইউজ করে আরো যে অন্যান্য মোডস MOS2 তে আরো যে অন্যান্য নোভেল মোড যেমন ডাবল রেজোনেন্স এবং সেকেন্ড অর্ডার রামান স্ক্যাটারিং এবং অন্যান্য ধরনের ইন্টারলেয়ার ইন্টারাকশন গুলো ডিসক্রাইব করার চেষ্টা করেছি। এবং ওইগুলো ইন ইন প্রিন্সিপাল কিভাবে অ্যাডভান্স ডিভাইসে কাজে লাগে, যেমন এখনকার মডার্ন অপটো ইলেকট্রনিক্স, ফোটনিক্স এবং কোয়ান্টাম ইনফরমেশন কিভাবে কাজে লাগে, সেই ফিনোমেনা গুলো সেটা আমি এখানে ডিসক্রাইব করার চেষ্টা করেছি। তাহলে এটাই হচ্ছে আমার প্রজেক্ট টিম। আমি এখানে খুব একটা বেশি কথা বলবো না। প্রথমত আমি কিছু ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে চাই। যে যেমনটা আমি বললাম, রামান স্ক্যাটারিং হচ্ছে একটা লাইট ম্যাটার ইন্টারাকশন প্রসেস। এবং রামান স্ক্যাটারিং কিন্তু মেনলি, অর্থাৎ কি হয় যে একটা ইনসিডেন্ট লাইট আমাদের যে স্যাম্পল আছে সেই স্যাম্পলের উপর পড়ে এবং সেই লাইটটা স্ক্যাটার হয়। সেই স্ক্যাটারিংটা হয় লাইট ম্যাটার ইন্টারাকশনের জন্য। লাইট ম্যাটার ইন্টারাকশন বলতে অর্থাৎ যে সমস্ত
মেটেরিয়াল গুলো পোলার মলিকুল, অর্থাৎ তাদের যাদের পজিটিভ এবং নেগেটিভ চার্জ সেন্টার সেম জায়গায় নেই, অর্থাৎ ডাইপোল মোমেন্ট আছে, তাদের সাথে লাইটের ইলেকট্রিক ফিল্ড ইন্টারাক্ট করে এই সেই ম্যাটেরিয়ালের যে নানা প্রকার যে ইনফরমেশন, সেগুলো আমরা ওই লাইট ম্যাটার ইন্টারাকশন থেকে গ্যাদার করতে পারি। তার মধ্যে 3 ধরনের রামান্স প্রসেস হলো স্টোকস রামান স্ক্যাটারিং, র্যালে রামান স্ক্যাটারিং এবং অ্যান্টি স্টোকস রামান স্ক্যাটারিং। স্টোকস রামান স্ক্যাটারিং এ কি হয় যে গ্রাউন্ড স্টেটের যে মেটেরিয়াল ইলেকট্রন গুলো আছে সেগুলোকে আমরা এক্সাইট করি, অথবা মলিকুল গুলো যেগুলোকে আমরা এক্সাইট করি, এবং সেটা গ্রাউন্ড স্টেটের থেকে একটুখানি বেশি এক্সাইটেড এনার্জি স্টেটে রিল্যাক্স করে, এবং নানা ধরনের এবং এই লাইট স্ক্যাটারিং থেকে আমরা মেটেরিয়ালের নানা যে সমস্ত ইনহারেন্ট প্রপার্টি আছে, যেমন কেমিক্যাল বন্ডিং বলতে পারি, অথবা মেটেরিয়ালের কম্পোজিশন কি কি গুলো আছে সেগুলো বলতে পারি, ইভেন এখন রামান স্ক্যাটারিং দিয়ে অ্যাটমিক ইনফরমেশনও আমরা গ্যাদার করতে পারি। তাহলে এই স্টোকস রামান স্ক্যাটারিংই মেন আমাদের ইউজ হয় রামান স্ক্যাটারিং এ। তাছাড়া দুটো রামান স্ক্যাটারিং আছে যেখানে এনার্জি, অর্থাৎ যে ইলেকট্রন বা যে কোনো প্রকার এক্সাইটেড স্পিসিস যেই স্টেট থেকে এক্সাইট করা হয়েছিল সেই স্টেটে যদি ফিরে আসে, অর্থাৎ সেম এনার্জি গ্যাপ থেকে সেই এনার্জি স্টেটে, তাহলে তাকে বলে র্যালে স্ক্যাটারিং। আর যদি এর থেকে কম এনার্জি স্টেটে যদি ওটা রিল্যাক্স করে, তাহলে এটাকে বলা হয়েছে অ্যান্টি স্টোকস রামান স্ক্যাটারিং। আর ইন কম্পারিজন স্টোকস রামান স্ক্যাটারিং এর ইন্টেন্সিটিটা খুব বেশি হয়, কারণ গ্রাউন্ড স্টেটের পপুলেশনটাই উপরে এক্সাইট করে, এর জন্য এর ইন্টেন্সিটিটা কম্পেয়ার টু দিস টু আমরা বেশি দেখতে পাই বলে আমরা এখান থেকে বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারি। তাহলে এখন রামান স্ক্যাটারিং, এবার আমার টপিকটা হচ্ছে রেজোনেন্স রামান স্ক্যাটারিং। রেজোনেন্স রামান স্ক্যাটারিং বলতে আমরা যে লেজার ফ্রিকোয়েন্সিটাকে ব্যবহার করি, অর্থাৎ যে লেজার এক্সাইটেশন এনার্জিটাকে আমরা ব্যবহার করছি, সেইটা যদি আমাদের ইলেকট্রনিক ট্রানজিশন ব্যান্ড গ্যাপ তার যদি ইকুয়াল হয়ে যায়, তখন আমরা তাকে বলি রেজোনেন্স রামান স্ক্যাটারিং। সেটা কি হবে? এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক স্টেট, আর এটা হচ্ছে আমাদের বেসিক রামান স্ক্যাটারিং, যেখানে আমাদের স্পিসিস গুলো বা মলিকুল ইলেকট্রন আমরা যাই বলি না কেন, সেটা ভার্চুয়াল স্টেটে যায় একটা, যেটা একটা নট এ স্টেবল স্টেট, এবং সেটা রিল্যাক্স করে। বাট রামান স্ক্যাটারিং যদি আমাদের লেজার এক্সাইটেশনটা, অর্থাৎ এই যে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক স্টেট এবং এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটের সাথে ম্যাচ করে যায়, তখন ইলেকট্রন বা মলিকুলটা গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে চলে আসে এবং রিল্যাক্সের মাধ্যমে যে ইনফরমেশন গুলো ছাড়বে অ্যাজ এ ফোটন, সেগুলোকে আমরা গ্যাদার করি, সেটাকে বলা হয়েছে রেজোনেন্স রামান স্ক্যাটারিং। এবার ফার্স্ট অর্ডার রামান স্ক্যাটারিং। এ কি হয়, এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, যেটা আমি এ স্টেট দিয়ে ডিনোট করেছি, এবং এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, যেটা আমি আই স্টেট দিয়ে ডিনোট করেছি। এটা বেসিক্যালি আমাদের বিলওয়ান ব্যান্ড স্ট্রাকচারে কে পয়েন্টকে যদি ব্যাখ্যা করা যায়, যে একটা ইনসিডেন্ট ফোটন সেটা আমাদের আই স্টেটের ইলেকট্রনকে বা এ স্টেটে এক্সাইট করেছে, এবং এক্সাইট করার পর সেটা একটা ইলেকট্রন ফোটন ইন্টারাকশনের মাধ্যমে, যেটা আমি এইচ অফ ক্রস ওমেগা পিএইচ দিয়ে ডিনোট করি, সেটা বি এর স্টেটে আসে, অর্থাৎ বি কেট স্টেটে আসে, এবং সেটা ফার্দার রিল্যাক্স করে ফাইনাল স্টেটে ফিরে আসে। এর মাধ্যমে আমরা যে এনার্জিটা পাই, সেই এনার্জিটার মাধ্যমে আমরা এই ইনফরমেশনটা গ্যাদার করতে পারি, এবং এই প্রসেসের যে ইন্টেন্সিটিটা, সেই ইন্টেন্সিটিটা আমরা এই ইকুয়েশন, অর্থাৎ আই ইকুয়ালস টু এইচ ক্রস ওমেগা, যেখানে আমাদের দুই ধরনের হ্যামিল্টনিয়ান আছে, একটা হচ্ছে ইলেকট্রন রেডিয়েশন হ্যামিল্টনিয়ান, আর একটা হচ্ছে ইলেকট্রন ফোটন হ্যামিল্টনিয়ান, আর একটা হচ্ছে ইলেকট্রন রেডিয়েশন হ্যামিল্টনিয়ান। অর্থাৎ প্রথম ইলেকট্রন রেডিয়েশন হ্যামিল্টনিয়ানটা হচ্ছে এইটা, যেক্ষেত্রে এবং এ স্টেটটা কাপলড হচ্ছে, তারপরে হ্যামিল্টনিয়ানটা এ স্টেটের সাথে বি স্টেটকে কাপলড করছে, অর্থাৎ ইলেকট্রন ফোনন ইন্টারাকশন, অর্থাৎ এ স্টেট থেকে বি স্টেটে যাচ্ছে, তারপরে আবার একটা ইলেকট্রন রেডিয়েশন ইন্টারাকশনের মাধ্যমে সেটা এক্স স্টেটে ফিরে যাচ্ছে। এবার এক্ষেত্রে যে ডিনোমিনেটরটা আছে, সেই ডিনোমিনেটরটা থেকে এখানে যে ইএক্সটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক ট্রানজিশন গ্যাপ, অর্থাৎ এই যে ভ্যালেন্স ব্যান্ডের কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপ, সেটা হচ্ছে ইএক্স স্টেট। এবার গামাটা হচ্ছে রামান স্ক্যাটারিং প্রসেসের ইনভার্সলি প্রপোর্শনাল হয়। আর এই ক্ষেত্রে এটা হচ্ছে এইচ ক্রস ওমেগা পি হচ্ছে যে ফোননটা যে এনার্জি ছাড়ছে সেই এনার্জির সাথে রিলেটেড। এবার যদি আমি দেখি, তাহলে এই প্রসেসটা ইন জেনারেল ডমিনেটেড প্রসেস ইন এনি কেস অফ রামান স্ক্যাটারিং। অর্থাৎ কিন্তু যদি আমি ইএক্স, অর্থাৎ যে এইচ ক্রস ওমেগা, এটা যদি ইএক্স এর সাথে ইকুয়াল হয়, অথবা ইএক্স এর সাথে যদি ইকুয়াল হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিনোমিনেটর টার্মটা ডাইভার, অর্থাৎ তখন আমাদের এই রামান্স প্রসেসটা এই ইকুয়েশন দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না। যেমন আমি বললাম যে রেজোনেন্স রামান স্ক্যাটারিং এ আমাদের যে এক্সাইটেড ফোটনটা হয়, হ্যালো, কথা কি শোনা যাচ্ছে আমার? Audible. ইয়া সরি।
ক্লিয়ারলি যেমনটা আমি ক্লিয়ার। যেমনটা আমি বললাম, এই আমাদের ফোটনটা যদি এক্স এর এনার্জির সাথে সমান হয়, যেটা আমাদের অ্যাকচুয়াল রেজোনেন্স সামার স্ক্যাটারিং, তাহলে আমরা একে এই প্রসেসটাকে এই ইকুয়েশন দ্বারা ব্যাখ্যা করা সম্ভব। তার জন্য আমাদের আলাদা ধরনের প্রসেস ইকুয়েশন দরকার হয়, সেটা আমি পরে আসছি। কিন্তু এই যে ফার্স্ট অর্ডার রামান স্ক্যাটারিংটা আমি যেটা যেমন বললাম, সেটা হচ্ছে যে কোনো ধরনের 2D মেটেরিয়ালস বা যে কোনো ধরনের মেটেরিয়াল যেটা আমরা অ্যাজ এ ক্যারেক্টারাইজেশন আমরা ইউজ করছি, সেই ক্ষেত্রে এই A1 এবং A1 প্রাইম এবং E প্রাইম, এটা হচ্ছে দুটো প্রধান রামান অ্যাক্টিভ মোডস। এবং এক্ষেত্রে এই যে 2L এটা যেটা আমাদের ডাবল রেজোনেন্স রামান স্ক্যাটারিং প্রসেস, সেক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি যখন ইএল অর্থাৎ এটা হচ্ছে 2.41 ইলেকট্রন ভোল্ট এনার্জিতে আমরা এটাকে মেটেরিয়ালটাকে এক্সাইট করেছি। অর্থাৎ এই যে এক্সাইটেশন এনার্জিটা, সেটা হচ্ছে MOS2 এ এক্সাইটনিক যে ট্রানজিশন আছে সেই এর থেকে অনেক দূরে। তার জন্য কি হয়, রামান স্ক্যাটারিং এর যে ফার্স্ট অর্ডার রামান স্ক্যাটারিংটা সেটা বেশি প্রবাবল হয় কম্পেয়ার টু রেজোনেন্স। বাট এইখানে আমি দেখতে পাচ্ছি যে 1.96 ইলেকট্রন ভোল্টে আমি মেটেরিয়ালটাকে এক্সাইট করেছি। সেক্ষেত্রে কি হয়েছে, যে রেজোনেন্স সামার স্ক্যাটারিং এর জন্য যে আলাদা ধরনের প্রসেস গুলো সম্ভব, যেমন ইন্টারভ্যালি ইন্টারভ্যালি ইন্টারাকশন বা ডবল রেজোনেন্স সামার স্ক্যাটারিং, এগুলোর যে মোডস গুলো সেগুলো ভিজিবল হচ্ছে, যেটা এখানে ভিজিবল না। তার জন্য কি হয় যে রেজোনেন্স সামার স্ক্যাটারিং দিয়ে যেই দুটো প্রসেস আমরা সব থেকে বেশি ডিসক্রাইব করতে পারি, সেটা হচ্ছে ইন্টারভ্যালি এবং ইন্ট্রাভ্যালি রামান স্ক্যাটারিং প্রসেস। এগুলো এই দুটো রামান স্ক্যাটারিং প্রসেস কি হয়, যেমনটা অর্থাৎ ইলেকট্রনের যে ট্রানজিশন সেটা নিয়ারলি ভার্টিক্যাল না হয়ে, অর্থাৎ এটা একটা ব্যান্ড থেকে আরেকটা ব্যান্ডেও ট্রানজিশন হতে পারে ইলেকট্রন। অর্থাৎ এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্টারভ্যালি রামান রামান স্ক্যাটারিং, যেক্ষেত্রে আমরা এইচ ক্রস ওমেগা যে ইলেকট্রন ট্রানজিশন যে ইনসিডেন্ট এনার্জিটা দিচ্ছি, সেক্ষেত্রে আইথ স্টেট থেকে প্রথমে এ স্টেটে যাচ্ছে, তারপরে এটা বিএস স্টেটে যাচ্ছে বাই এইচ ক্রস ওমেগা পিএইচকে। অর্থাৎ এই ফোনন ফোনন ইন্টারাকশনের মাধ্যমে সেটা বিএস স্টেটে যাচ্ছে, এবং বিএস স্টেটের থেকে সেটা আবার সিএস স্টেটে আসছে বাই যে এইচ ক্রস ওমেগা পিএইচ প্রাইম, জানি না প্রাইমটা ভিজিবল কিনা, এই প্রাইম স্টেট এইচ ক্রস প্রাইম আর একটা দুটো ফোনন ইন্টারাকশনের মাধ্যমে সেটা অর্থাৎ এ থেকে বি তে যাচ্ছে একটা ফোনন ইন্টারাকশনের মাধ্যমে, বি থেকে সি এর স্টেটে যাচ্ছে আর একটা ফোনন ইন্টারাকশনের মাধ্যমে, ফাইনালি সেটা সি এর থেকে এফ স্টেটে যাচ্ছে আর একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনের মাধ্যমে। সেটা যদি আমি এই ইকুয়েশন দ্বারা ব্যাখ্যা করতে পারি, যেমন প্রথমত একটা ইলেকট্রন রেডিয়েশন ইন্টারাকশন হচ্ছে, যেক্ষেত্রে আই স্টেট থেকে এ স্টেটে যাচ্ছে, তারপরে এ স্টেট থেকে বি স্টেটে যাচ্ছে একটা ইলেকট্রন ফোনন ইন্টারাকশনের মাধ্যমে, এগেন বি স্টেটে থেকে সি স্টেটে যাচ্ছে আর একটা ইলেকট্রন পিএইচ প্রাইম এই ইন্টারাকশনের মাধ্যমে, ফাইনালি সি স্টেট থেকে আবার সে ভ্যালেন্স ব্যান্ডে রিল্যাক্স করে যাচ্ছে। এক্ষেত্রে এই প্রসেসটা গোটা এই ইকুয়েশনের এই প্রসেসের ইন্টেন্সিটিটা এইটা হয়। অর্থাৎ এই ইকুয়েশন দ্বারা আমরা সেটাকে ব্যাখ্যা করতে পারি। আর আরেকটা হচ্ছে ইন্ট্রাভ্যালি রামান স্ক্যাটারিং প্রসেস, যেক্ষেত্রে কি হয় যে ইলেকট্রনটা সেম ব্যান্ডেই আরেকটা কে আরেকটা পয়েন্টে গিয়ে, অর্থাৎ ব্যান্ডের ব্যান্ডটা সমান থাকে কিন্তু আরেকটা পয়েন্টে সে চলে যায় বিএফ স্টেটটা। সেক্ষেত্রে একই প্রসেস হয়, শুধু ব্যান্ডের ইয়েটা এক থাকে। আর আরেকটা যেটা মেইন প্রসেস সেটা হচ্ছে ডিফেক্ট মেডিয়েটেড প্রসেস। আমরা ডিফেক্ট আছে কিনা মেটেরিয়ালে বা ডিফেক্ট মেডিয়েটেড যে ধরনের স্ক্যাটারিং প্রসেস, সেটা আমরা রামান স্ক্যাটারিং দিয়ে জানতে পারি। সেক্ষেত্রে কি হয়, এই যে এ স্টেটের থেকে সেটা বি স্টেটে যাচ্ছে, সেই যাওয়ার কারণ হচ্ছে ডিফেক্টস এর মাধ্যমে এক্সাইটেড ইলেকট্রনটা ইন্টারাকশন করে সেটা বি স্টেটে যাচ্ছে, তারপরে সি স্টেট হয়ে আবার ফাইনাল এফ স্টেটে রিল্যাক্স করছে। এক্ষেত্রে ডিফেক্ট মেডিয়েটেড ইন্ট্রাভ্যালি এবং ডিফেক্ট মেডিয়েটেড ডিফেক্ট মেডিয়েটেড ইন্টারভ্যালি এবং ডিফেক্ট মেডিয়েটেড ইন্টারভ্যালি রামান স্ক্যাটারিং অনেক রকম মেটেরিয়ালের ডিফেক্ট সম্পর্কে ইনফরমেশন দেয়, যে মেটেরিয়ালে কি প্রকার ডিফেক্টস আছে, যে ক্ষেত্রে আমরা আলাদা ধরনের যে আল্ট্রাফাস্ট ফিনোমিনা গুলো থাকে সেগুলোকে আমরা ডিসক্রাইব করতে পারি। এক্ষেত্রে আমি যদি দেখি যে প্রথম কার্ভের মতোই, যখনই আমাদের ইলেকট্রনিক আমাদের আমরা যেটাকে যেই ওয়েভলেন্থটাকে ইউজ করে বা যে করেসপন্ডিং এনার্জিটাকে ইউজ করে মেটেরিয়ালটাকে এক্সাইট করছি, সেটা অর্থাৎ এ এক্সাইটনিক, অর্থাৎ আমরা জানি MOS2 এর এক্সাইটনিক ট্রানজিশনটা হচ্ছে 1.85 এর কাছাকাছি। তার জন্য যখন আমরা দেখতে পাচ্ছি যখন 2.18 ইলেকট্রন ভোল্ট থেকে যখন আমি 1.95 বা এর কাছাকাছি যাচ্ছি, তখন এই ধরনের প্রসেস গুলো, অর্থাৎ ফার্স্ট অর্ডার রামান স্ক্যাটারিং এর থেকে এই যে ডিফেক্ট মেডিয়েটেড বা অন্যান্য ধরনের ডাবল রেজোনেন্স রামান স্ক্যাটারিং বেশি পরিমাণে আমাদের স্পেকট্রামে ধরা পড়ছে। তারপরে আরেকটা যেটা আমার আরেকটা টপিক, ডেভিড অফ স্প্লিটিং। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে এই
আমরা মেইনলি রামান স্ক্যাটারিংটা কি জন্য ইউজ করি, আমি যেমন বললাম যে আমাদের যে মেটেরিয়ালটা আছে সেটা বাল্ক না মোনো লেয়ার না অন্যান্য লেয়ার বা অন্যান্য লেয়ার নাম্বার আমাদের সেটা ইনফরমেশন দেয়। কিন্তু আমরা আলাদা আলাদা একটা প্রসেসের মাধ্যমেও আমরা সেই লেয়ার নাম্বারটাকে ইনভেস্টিগেট করতে পারি, সেটা হচ্ছে ডেভিড অফ স্প্লিটিং। সেই ডেভিড অফ স্প্লিটিংটা কি, যে বিভিন্ন ধরনের ইন্টারাকশন বিটুইন দ্য মলিকিউলস অফ দ্য অ্যাডজাসেন্ট লেয়ার্স, ওই অ্যাডজাসেন্ট লেয়ার্স এর লেয়ারে মলিকুলের মধ্যে কি ধরনের ইন্টারাকশন হচ্ছে সে কি হয় সেই অনুযায়ী যে আমাদের যে একটা রামান মোডস থাকে সেটা হচ্ছে A1G মোড, সেটা হচ্ছে রামান অ্যাক্টিভ মোডস। সেই মোডসটা বিভিন্ন অ্যাকর্ডিং টু দেয়ার লেয়ার নাম্বার বিভিন্ন ধরনের রামান অ্যাক্টিভ এবং রামান ইনঅ্যাক্টিভ মোডে ডিভাইড হয়ে যায়। এবং সেটা কতভাবে কেমন ভাবে কত রামান অ্যাক্টিভ মোড এবং কত আয়ান আর মোড আর আয়ান মোডে ডিভাইড হচ্ছে, সেই থেকে আমরা মেটেরিয়ালের লেয়ার নাম্বারের সম্পর্কে একটা রাফ এস্টিমেট করতে পারি। না এবার হচ্ছে আমার MOS2 ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে MOS2 প্রধানত আমরা যে MOS2 ব্যবহার করি সেক্ষেত্রে ফর 2D লেয়ার, এক্ষেত্রে উপরের দিকে একটা সালফারের লেয়ার থাকে, নিচে থাকে মলিবডেনাম লেয়ার। তোর ইয়েস, তোর হাতে আর 4 মিনিট সময় রয়েছে। ওকে ওকে ওকে। যে একটা সালফারের লেয়ার, দুটো সালফারের লেয়ারের মধ্যে একটা মলিবডেনাম লেয়ার স্যান্ডউইচ হয়ে থাকে, এটা হচ্ছে MOS2 রাফ একটা স্ট্রাকচার। কিন্তু MOS2 আরো ধরনের বিভিন্ন প্রকার স্ট্রাকচার হতে পারে লেয়ারের ওরিয়েন্টেশনের উপর। সেটা হচ্ছে 2H স্ট্রাকচার, যেটা মেইনলি সেমিকন্ডাক্টিং হয়, 3R স্ট্রাকচার যেটা মেবি মেটালিক হতে পারে, আর এই যে 1T স্ট্রাকচার এটা হচ্ছে সুপার কন্ডাক্টিং নেচার। আর এই 2H স্ট্রাকচারের মধ্যে দুটো ভাগ হয়, একটা হচ্ছে 2HA যেটা মোর স্টেবল, আর 2HC যেটা এর ক্লাসিফিকেশনের মলিকিউল গুলো আলাদা হয়। MOS2 সাধারণত 2HA স্ট্রাকচারের মধ্যে। এবার হচ্ছে মোডস অফ ল্যাটিস ভাইব্রেশন আর ফোনন ডিসপারশন। এবার আমাদেরকে প্রথমত MOS2 যে নানা ধরনের সেকেন্ড অর্ডার প্রসেস আছে সেটা আমাদের ডিসক্রাইব করার জন্য আমাদের এর কতগুলো রামান মোডস আছে সেগুলো আমাদেরকে জানা দরকার। এটা হচ্ছে MOS2 সাধারণত DH6 পয়েন্ট গ্রুপ সিমেট্রি আন্ডার। MOS2 যত ধরনের সিমেট্রি আছে, এবার সেই সিমেট্রির মধ্যে গামা পয়েন্টে সেই সিমেট্রি গুলোকে কিভাবে ডিসক্রাইব করা যেতে পারে, সেক্ষেত্রে সেটা হচ্ছে এই গামা পয়েন্টে কত ধরনের সিমেট্রি আছে। সেক্ষেত্রে এটা হচ্ছে A1G মোড, আমরা যেমন দেখতে পাচ্ছি A1G, A2U, এদের বিভিন্ন ধরনের মোডস, যেগুলো তার মধ্যে A1G, E1G, E2G এগুলো হচ্ছে রামান অ্যাক্টিভ মোডস, আর A2U, E1U এগুলো হচ্ছে ইনফ্রারেড অ্যাক্টিভ মোডস। আরো ধরনের মোড থাকে, কিন্তু এই মোডস গুলো লেয়ার নাম্বারের উপর ডিপেন্ড করে। যেমন সাধারণত যদি সিঙ্গেল লেয়ার হয় তাহলে এই মেটেরিয়ালে শুধু এক ধরনের একটা সিমেট্রিক প্লেন থাকে, সেটা হচ্ছে সিগমাইড সিমেট্রিক প্লেন। সেই সিগমাইড সিমেট্রিক প্লেনের উপর ডিপেন্ড করে আমাদের গামা পয়েন্টে যে রিপ্রেজেন্টেশনটা হয় অ্যাক্টিভ মোডসে, সেটা A2 ডাবল প্রাইম, A1 প্রাইম, আর দুটো ই প্রাইম আর ই ডাবল প্রাইম মোডস থাকে। আর কিন্তু যদি লেয়ার নাম্বার ইনক্রিজ করা যায় তাহলে এক্ষেত্রে একটা ইনভার্সন সিমেট্রি, এই ইনভার্সন সিমেট্রির জন্য আলাদা ধরনের মোডস এখানে যুক্ত হতে পারে, এবং এক্ষেত্রে এটা ডবল লেয়ারের জন্য D3D পয়েন্ট গ্রুপের আন্ডারে পড়ে। আর এক্ষেত্রে আর ফোনন ডিসপারশনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে কোনো ধরনের রামান মোডস, অর্থাৎ কোন ধরনের মোডটা কার সাথে কাপলড হচ্ছে সেটা বোঝার জন্য DFPT অর্থাৎ ডেনসিটি ফাংশনাল পারটারবেশন থিওরি ইউজ করে এবং এলডিএ ডেনসিটি অ্যাপ্রক্সিমেশন ইউজ করে আমরা ফোনন ডিসপারশন ক্যালকুলেট করা হয়েছে এখানে, যে ওয়ান লেয়ার MOS2 এবং বাল্ক MOS2 কি ধরনের লেয়ার হতে পারে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অপটিক্যাল মোডস এবং ফোনন মোডস এর স্ট্রাকচারটা এবং নানা ধরনের এখানে ভ্যালি পয়েন্টও দেখা যায় ফর দ্য বাল্ক এবং ফর মোনো লেয়ার। এবার হচ্ছে যেই মেথডোলজি, অর্থাৎ যে প্রসেসে আমি মেটেরিয়াল তৈরি করছি সেটা হচ্ছে মেকানিক্যাল এক্সপ্লোশন প্রসেস। এটা 2D মেটেরিয়াল এর ক্ষেত্রে যে ব্যবহার করা হয়, এক্ষেত্রে আমাদের এখানে একটা 2D মেটেরিয়ালস আছে যেটা একটা স্কোয়াশ টেপের উপর রাখা হয়েছে, এবং স্কোয়াশ টেপের মধ্যে মেকানিক্যাল এক্সপ্লোশন পদ্ধতিটাকে আমি ইমপ্লিমেন্ট করে, অর্থাৎ আমাদের ডিজায়ার্ড লেয়ার নাম্বারটা আমরা এখানে পেতে পারি, এবং সেই মেটেরিয়ালটাকে সিলিকন সাবস্ট্রেটের উপর করে আমরা ফার্দার রামান মেজারমেন্ট আমি এখানে পারফর্ম করেছি। সেটা হচ্ছে এটা আমাদের IIT যে রামান সেটআপ, যেখানে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রামান সেটআপ। এখানে আমাদের যেমনটা বললাম 4 ধরনের লেজার আছে বেসিক্যালি। একটা হচ্ছে ইউভি রেঞ্জে, দুটো ভিজিবল রেঞ্জ, আর একটা হচ্ছে ইনফ্রারেড রেঞ্জ, যার মধ্যে আমি 63 ন্যানোমিটার লেজার এক্সাইটেশনটা আমি ব্যবহার করেছি। আর এটা হচ্ছে সিমেট্রিক ডায়াগ্রাম অফ রামান স্পেকট্রোস্কোপি, রামান স্পেকট্রোমিটারের।
আর এবার হচ্ছে আমার রেজাল্ট এন্ড ডিসকাশন, সেটা হচ্ছে আমি কি ধরনের রেজাল্ট আমি এক্সট্রাক্ট করতে পারছি, আর কি ধরনের ইলেকট্রন ফোনন কাপলিং অথবা কি, এবং সেই ইলেকট্রন ফোনন মেকানিজম আমি এখানে ব্যাখ্যা করিনি, কারণ এটা রিগোরাস থিওরির কাজ। আমি এখানে শুধুমাত্র দেখিয়েছি যে কিভাবে এই সেকেন্ড অর্ডার অ্যাকোয়াস্টিক রামান মোডস বিভিন্ন প্রকার, অর্থাৎ আমার তিনটে স্যাম্পল মোনো লেয়ার, বাই লেয়ার এবং 5 লেয়ার এমওএস-টির উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা যে ট্রান্সভার্স অ্যাকোয়াস্টিক মোড, জেডে মোড এবং A1G, এবং একটা ট্রান্সভার্স অ্যাকোয়াস্টিক মোড কিভাবে কাপলড হয়েছে সেটা হচ্ছে মোনো লেয়ারের ক্ষেত্রে, এবং সেটা কিভাবে যখন আমরা লেয়ার নাম্বার ইনক্রিজ করি তার ইন্টেন্সিটিটা কি হচ্ছে, এবং সেক্ষেত্রে করেসপন্ডিং ব্লু শিফট এবং রেড শিফটটা কিরকম হচ্ছে। আর সেকেন্ড একই জিনিস আমি আরেকটা রিজিয়ানে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে 375 থেকে 390 সেন্টিমিটার ইনভার্স রিজিয়ানে। সেক্ষেত্রেও আমি একটা ট্রান্সভার্স অ্যাকোয়াস্টিক্স মোড, এবং এক্ষেত্রে ই টু ই টু ওয়ান ই মোড আর গামা পয়েন্ট, এবং E1 2G মোড এবং B2G মোড, এগুলো আর এক ধরনের সেকেন্ড অর্ডার রামান অ্যাক্টিভ মোডস, এবং এগুলো কিভাবে বাইলেয়ার এবং বাল্ক, অর্থাৎ 5 লেয়ার বলতে 5 লেয়ার মানে বাল্ক স্যাম্পল, সেই বাল্ককে কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে যখন আমরা নাম্বারটাকে ইনক্রিজ করছি। আর সেকেন্ড হচ্ছে যেটা আমি বলছিলাম ডেভিড অফ স্প্লিটিং। এবার যদি আমি সেটা দেখি, আমাদের এই ক্ষেত্রে যেটা মেন আমাদের রামান অ্যাক্টিভ মোড, এটা হচ্ছে A1G মোড। এবার দেখতে পাচ্ছি যে আমাদের সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রে আমাদের একটা মাত্র লরেন্স ফিট লাগছে এই কার্ভটাকে অ্যাকুরেটলি ফিট করতে, অর্থাৎ আমাদের এখানে একটাই রামান। কিন্তু বাইলেয়ারের ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি একটা রামান একটা আইআর মোড আর একটা রামান অ্যাক্টিভ মোড আমাদের লাগছে এই কার্ভটাকে অ্যাকুরেটলি লরেঞ্জিয়ান ফিট করতে। তার ক্ষেত্রে অর্থাৎ আমাদের যেহেতু দুটো ফিট লাগবে, তখন আমরা বলতে পারি, রাফ এস্টিমেট করতে পারি, এটা হচ্ছে বাইলেয়ার স্যাম্পল। আর 5 লেয়ারের ক্ষেত্রে আমাদের করেসপন্ডিং রামান অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, রামান অ্যাক্টিভ, আবার রামান অ্যাক্টিভ, এরকম মোডস, অর্থাৎ লরেঞ্জিয়ান ফিটস লাগছে এই কার্ভটাকে অ্যাকুরেটলি ফিট করতে। অর্থাৎ আমি এক্ষেত্রে রাফ এস্টিমেট করতে পারি যে আমার এই স্যাম্পলটা হচ্ছে 5 লেয়ার স্যাম্পল। আর যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে এই প্রজেক্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডাবল রেজোনেন্স। এই ডাবল রেজোনেন্স স্পিকের ক্ষেত্রে এই মেন এলে অ্যাট গামা পয়েন্ট এন্ড 2 এলে অ্যাট কে পয়েন্ট, এই দুটো মোডস, অর্থাৎ এই দুটো মেন আইডেন্টিফাই করে যে ইন্টারভ্যালি এবং ইন্টারভ্যালি রামান স্ক্যাটারিং কিভাবে হচ্ছে। অর্থাৎ আমরা জানি যখন আমরা এমওএস2 স্যাম্পলটাকে রিডিউস করি, তখন তাদের যে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপটা ডাইরেক্ট ব্যান্ড গ্যাপে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ তার জন্য কি হয় যে এই যে ইন্টারভ্যালি গুলো আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা মোনো লেয়ারে যাচ্ছি, তখন ট্রানজিশনটা শুধু ভার্টিক্যালি হচ্ছে, অর্থাৎ এই যে ইন্টারভ্যালি স্ক্যাটারিং গুলো লেস প্রবল হয়ে যাচ্ছে মোনো লেয়ারের ক্ষেত্রে। যেমন বাল্কের ক্ষেত্রে ইন্টেন্সিটি অনেক বেশি, বা বাই লেয়ারের ক্ষেত্রেও তুলনামূলক কম, কিন্তু মোনো লেয়ারের ক্ষেত্রে এই ইন্টেন্সিটিটা অনেকটা কম। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারছি এক্সাইটেশন গুলো হচ্ছে সেটা স্ট্রিক্টলি ভার্টিক্যাল, এবং রিল্যাক্সেশনটা ভার্টিক্যালি হচ্ছে। আর এইটা হচ্ছে মেন ফিজিক্স, যেটা আমি এখান থেকে বার করেছি। আর তো কনক্লুশন আমরা কি ড্র করতে পারি, যে ডিফারেন্ট লেয়ার ইনসাইড ফিজিক্স যেটা আছে, অর্থাৎ লেয়ার নাম্বার, এমওএস টু লেয়ার নাম্বার চেঞ্জ করার মাধ্যমে আমরা কিভাবে বিভিন্ন ধরনের ইন্টারাকশন, অর্থাৎ ইলেকট্রন ফোনন ইন্টারাকশন, ইলেকট্রন ফোনন কাপলিং কিভাবে চেঞ্জ হচ্ছে। তারপরে যেটা ডেভিড অফ স্প্লিটিং, ওটা লেয়ার নাম্বারের উপর কিভাবে ডিপেন্ড করছে। আর যেটা হচ্ছে ডাবল রেজোনেন্স স্পিক, সেটা কিভাবে লেয়ার নাম্বারের উপর ডিপেন্ড করছে, এবং সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের স্ক্যাটারিং আমরা কিভাবে সেক্ষেত্রে বিভিন্ন প্রকার লেয়ার নাম্বারে কিভাবে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে মেন কনক্লুশন। আর আর এক্ষেত্রে আমার মেনলি অ্যাকনলেজ করছি আমার সুপারভাইজারকে, আমার প্রফেসর সুমন কল্যাণ পাল, এবং যিনি আমাকে পুরো প্রজেক্টে খুবই গাইড করেছেন। এবং নেক্সট হচ্ছে আমার যে সিনিয়র, যিনি আমাকে সমস্ত প্রকার মেকানিক্যাল এক্সপ্রেশন থেকে শুরু করে রামান মেজারমেন্ট কিভাবে করতে হয় সেক্ষেত্রে মেন্টরশিপ করা। আমার ইনস্টিটিউট যে তাদের ল্যাব এবং বিভিন্ন প্রকার সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে যাওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ, এবং শেষে আমার ফ্যামিলি আর ফ্রেন্ডস। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্টেশন, সৌম্য। আমি প্রথমেই জাস্ট যারা অডিয়েন্স আছে এখন, না সৌম্য তুই বন্ধ করিস না, তুই তো প্রেজেন্টেশন ওপেন রাখ। যারা অডিয়েন্স আছে তারা যদি কারো কোনো প্রশ্ন থাকে, খুব কুইকলি তারা মানে জাস্ট রেইজ হ্যান্ড করতে পারে, এবং আমি তাহলে তাদেরকে পিক করে নেবো যে কারা করছে। আমি শুধু জাস্ট একটা কথা ইনিশিয়ালি সৌম্যকে বলতে চাই,
সেটা হচ্ছে যে তুই কিন্তু অ্যারাউন্ড 4 মিনিটস বেশি নিয়েছিস, ঠিক আছে? ইয়েস, আমি তোকে ইয়েস। থামাইনি, বিকজ তোর প্রেজেন্টেশনের অর্গানাইজেশনটাতেই সমস্যা ছিল। এবং এমন একটা মুহূর্তে গিয়ে তোকে থামাতে হচ্ছে যে সময়টাতে তুই তোর রেজাল্ট অ্যান্ড ডিসকাশনটাকে তুই এক্সপ্লেন করছিস, আমি সেই কারণে তোকে থামালাম না তখন। বাট হুম। একটু তোকে অর্গানাইজ হতে হবে ফর ইউর প্রেজেন্টেশন, ডিউরিং ইউর ইয়েস, প্রেজেন্টেশন। এটা আমার মেন যে প্রেজেন্টেশন দিয়েছিলাম আমি, সেক্ষেত্রে আমার কমিটি প্যানেল ছিল, তারাও এক কথা বলছে। সরি। মানে এটা এটা প্রফেশনালিজম, তো ইউ হ্যাভ টু হোল্ড দিস প্রফেশনালিজম। ওকে, কার যদি কোনো প্রশ্ন থাকে তারা হাত তুলতে পারে। তো আমি চাইবো, যদি, কারণ যেহেতু ও একদম মাস্টার স্টুডেন্ট, সো ওর অনেক কিছু সাজেশনস এর দরকার আছে সবার কাছ থেকে। তো তারা হাত তুলতে পারে। যতক্ষণ না হাত তুলতে, তখন আমি কিছু প্রশ্ন করবো তোকে, তোকে অবভিয়াসলি, হুম, মানে জাস্ট ফর ইউর, মেবি ফর ইউর সাজেশন, অ্যাজ আ সাজেশন হুম, সরি। হুম। অবশ্যই, অবশ্যই। প্রথম কথা হচ্ছে, আগে সাজেশনটা দিই, সেটা হচ্ছে তুই যে প্রেজেন্টেশনটা, মানে তুই সাইটটা ওপেন কর। তুই যে প্রেজেন্টেশনটা তুই দিবি বলেছিলিস, সেটা হুম, হচ্ছে কাইন্ড অফ হোয়াট ইউ হ্যাভ ডান। তুই যে ইয়েস। কাজটা করেছিস তোর মাস্টার্সের প্রজেক্টে। তো হুম, সুতরাং এটা কিন্তু তোর কোনো রকম লিটারেচার সার্ভে বা কোনো রকম রিভিউ ওয়ার্ক আমরা এক্সপেক্ট করিনি। হুম, আমি মোটামুটি ভাবে 70%, আফটার 70% অফ ইউর প্রেজেন্টেশনে গিয়ে বুঝতে পারলাম যে না, তুই কোনো রিভিউ ওয়ার্ক প্রেজেন্ট করছিস না, তুইও কিছু কাজ করেছিস। হুম। হুম। তোর স্লাইডস দেখে ইনিশিয়ালি তোর যে স্লাইডস গুলো ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওগুলো ইরেলিভেন্ট স্লাইডস। ওকে, ওকে। বিকজ যখন আমরা তোর কাজ শুনতে বসেছি বা কোনো অডিয়েন্স যখন তোর কাজ শোনার জন্য এসছে, তখন দে আর নট ইন্টারেস্টেড টু নো ফ্রম দ্য ডেপথ দ্যাট হোয়াট ইজ রামানস ক্যাটারিং অর ইন হুম, ইটস ডিটেলস। কারণ আমরা এগুলো দিজ আর দ্য এস্টাবলিশড ওয়ার্ক, আমরা এগুলো আমাদের হুম। টেক্সট বইতে পড়ছি, ঠিক আছে? তো ইয়েস। আমরা জানতে চাইছি যে তুই কিভাবে এই যে ইনস্ট্রুমেন্টটাকে তুই কিভাবে ইউজ করেছিস ফর ইউর ওয়ার্ক। তো সুতরাং হুম। প্রথম দিকটা হয়ে গেছিল কাইন্ড অফ লিটারেচার সার্ভে। এবার ওকে। তোকে যেটা ইন্ট্রোডাকশন পার্ট যেটা রাখতে হয় কনফারেন্স কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে, সেটা হুম। হতে হবে খুবই প্রিসাইজ এবং খুবই ব্রিফ একটা ইন্ট্রোডাকশন, যেটা তোর ওকে। কাজটাকে ডিফাইন করবে। কিন্তু আমরা শুরুর দিকে ওকে। কিন্তু এটা বুঝতে পারিনি যে কিভাবে তোর এই ইনিশিয়াল স্লাইডস গুলো তোর কাজটাকে ডিফাইন করতে চাইছে। এটা হচ্ছে আমার ওকে। ফার্স্ট একটা হুম, অবজারভেশন ফ্রম ইউর প্রেজেন্টেশন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তুই লাস্টে একটা কথা মানে দেখ, আমার মাস্টার্স এর কাছ থেকে আমরা খুব একটা নোভেলিটি এক্সপেক্ট করতে পারি না। কিন্তু তুই লাস্ট একটা কথা বলে তোর কনক্লুশনের স্লাইডটা শেষ করলি, সেটা হচ্ছে এই ফিজিক্সটা আমরা পেয়েছি, ঠিক আছে? তুই এই হ্যাঁ। কথাটা হুম, ভার্বালি বলে এটা শেষ করলি। সো হুম। কোশ্চেন এখানে অবভিয়াসলি আসবে যে হোয়াটস দ্য নোভেলিটি ইউ হ্যাভ অ্যাচিভড ফ্রম থ্রু দিস ওয়ার্ক। ওকে। আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট। যেহেতু তুই ভার্বালি কথাটা বলেছিস, হুম। সেহেতু এটা আমার প্রশ্ন যে যখন তুই বলছিস যে এই ফিজিক্সটা আমরা পেয়েছি বা এই ফিজিক্সটা আমরা দেখিয়েছি, দেন হোয়াটস ইউর নোবেলিটি, এটা তাহলে তোকে বলতে হবে। তুই ওকে। শুধুমাত্র এই রকম একটা স্টেটমেন্ট দিতে পারিস না। ওকে। ওকে। হুম, সেকেন্ডলি হচ্ছে, তুই যখন যেখানে তুই তোর এক্সপেরিমেন্টাল মেথোডোলজিটাকে দেখানোর চেষ্টা করেছিস এক্সফোলিয়েশনের সময়তে, মানে হুম। আমার খুব অল্প নলেজ আছে এটার বিষয়েতে, কারণ আমি জানি একজনকে, সে এমওএস টু নিয়ে কাজ করছে। um, ব্যাপারটা হচ্ছে the way of presentation is not like that. You cannot just take a picture by your phone or camera and just put it in the presentation. It's not a good way. Either you can prepare some schematic of this throughout the process, and you can explain, but এরকম ভাবে ফটো তুলে no one can understand anything. আমরা কিছুই বুঝতে পারছি না তুই কি করতে চেয়েছিস। কারণ আমি কিন্তু ব্যক্তিগতভাবে যত প্রেজেন্টেশন এই 2D হুম, মেটেরিয়ালের উপরে দেখেছি, তারা প্রত্যেকে কিন্তু মোস্টলি ওএম ইমেজ দিয়ে তারা প্রেজেন্ট করার হুম। চেষ্টা করেছে, যে যখন তারা লেয়ার গুলোকে এক্সফোলিয়েট করছে বা যখন তারা ডিপোজিট করছে, কানেকশন করছে, এই জিনিসগুলোকে কিন্তু তারা দেখাচ্ছে through the OM observation. হুম। At ওকে। least we can understand যে কি হচ্ছে এখানে, হুম। কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না তোর ফটো থেকে, ঠিক আছে? সো এইগুলো একটু তোকে মাথায় রাখতে হবে। আচ্ছা, ঠিক এবার তো আছে। এবার আমি যদি চলে আসি তোর গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে, যেখানে তুই আউটপুটটাকে প্রেজেন্ট করেছিস ফর ডিফারেন্ট লেয়ার অ্যান্ড ফর অল। ইয়েস, এখানে আমার বক্তব্যটা হচ্ছে যে এই যে তোর ডিফারেন্ট কালার যেগুলো, যে ব্যান্ড গুলো আইডেন্টিফাই করছে, মানে সেটাকে ওকে, ওকে। অবজারভেশনের জন্য হুম, তোকে ইউজ করতে বাধ্য হয়েছিস ফর মোনো লেয়ার, বাই লেয়ার অ্যান্ড ফর মাল্টিপল হুম, লেয়ার্স। হুম।
you have to signify that the colors, that মানে what does লেজেন্ড, it mean with this color. ঠিক হোয়াট আছে, ডাজ তুই ইট মিন হয়তো মানে। তুই পেপারে দেখতে পাবি যে ওরা গ্রাফের ওপরে, হ্যাঁ, কোন আর আমি লেজেন্ডের যদি কথা বলছি, হ্যাঁ, মানে মানে ওটাই মেনশন করে দাও না যে কোনটা কোন লেয়ারের সাথে, মানে কোন হ্যাঁ, ব্লু মোডের সাথে ইয়ে ব্লু করছে। মিন্স, গ্রিন মিন্স, ওকে। রেড মিন্স, এই জিনিসগুলো তোকে ওখানে উল্লেখ করে দিতে হবে তোর হুম। আম, ওই ফিগারের মধ্যে। আই থিঙ্ক তুই এই ফিগারটাকে হয়তো অরিজিন থেকে তুই এক্সট্রাক্ট করেছিস, সেখানে হ্যাঁ, তুই হ্যাঁ। এটাকে কিন্তু মানে অরিজিনে যখন গ্রাফ প্লে করা হয়, প্লট করা হয়, তখন কিন্তু এগুলো অটোমেটিক্যালি এসে যায়, এই ওকে। আইডেন্টিফিকেশনস গুলো। হুম, হুম, তো এগুলো একটা মাথায় রাখতে হবে। আর একটা লাস্ট আমার জাস্ট সাজেশন আছে, সেটা হচ্ছে যখন তুই কোনো পেপার থেকে পিকচার নিচ্ছিস, যখন তুই কোনো পেপার থেকে হুম, যখন তুই পিকচার এক্সট্রাক্ট করছিস, সরি ফর দ্য নোটিফিকেশন, তো তো সেক্ষেত্রে আহ, তো তুই কিন্তু পিকচারকে স্ন্যাপ হিসাবে ইউজ করবি না। ডোন্ট টেক দ্য পিকচার এজ আ স্ন্যাপ। হুম। স্ক্রিনশট নিবি এবং সেটাকে পুট করে দিবি, সেটাতে কিন্তু পিকচারের কোয়ালিটি ডাউন হয়। ওকে, ওকে। তো এইগুলো হচ্ছে আমার সাজেশন ছিল। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন আছে, আমি সরি আই এম টেকিং মাচ টাইম মেবি, বাট এটা হয়তো তোর জন্য উপকার হবে। সেটা হচ্ছে যে হুম, আমি এটা পেলাম না যে তুই কেন এমওএসটি ইউজ করেছিস, হোয়াই ইউ ইউজ এমওএসটি, অ্যান্ড অ্যানাদার ওকে। কোশ্চেন মাইট বি হোয়াই ইউ ইউজ টু ডি মেটেরিয়াল, প্রিভিয়াসলি কিসে কাজ হতো, সেখানে কি লিমিটেশনস ছিল, সেখান থেকে কেন টু ডি মেটেরিয়ালে শিফট করা হলো, এবং টু ডি মেটেরিয়ালের কি কোনো রকম লিমিটেশনস নেই, এভরিথিং ইট ইট বিকজ টু ডি মেটেরিয়ালের অনেক ধরনের লিমিটেশনস আছে আমি জানি। কিন্তু এই হুম, যে ব্যাপারগুলো, এই যে কম্পারেটিভ একটা ডিসকাশন, এটা কিন্তু তো হুম, হুম, প্রেজেন্টেশনে পেলাম না। তুই কেন টু ডি মেটেরিয়াল ইউজ করছিস, বা ওকে টু ডি মেটেরিয়াল, দেন হোয়াই এমওএস স্পেসিফিক্যালি, হোয়াটস দ্য ইম্পর্টেন্স। ওকে, এই জিনিস হুম, জায়গাটা কিন্তু একটা বিগ গ্যাপ তোর প্রেজেন্টেশনের ক্ষেত্রে, মানে আমার যেটা মনে হয়েছে। আর হুম, একটা হচ্ছে তুই একটা জায়গায় বললি, এটা জাস্ট আমি নিজে নিজে জানার জন্য বলছি, যে খুব সম্ভবত স্লাইড নাম্বার 7-এ যাচ্ছি একবার, স্লাইড নাম্বার 7, ইয়া, ওকে, এখানে তুই বললি যে এই যে ইন্টার ভ্যালি রেমান্স ক্যাটারিং প্রসেস যেটা বলছিস, যে কাইন্ড অফ ডিফেক্ট এখান থেকে আমরা অবজার্ভ করতে পারবো। হুম। হোয়াট কাইন্ড অফ ডিফেক্ট উই ক্যান অবজার্ভ, আমি এটা বুঝলাম না, বা 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 হাউ, বা দ্য ডিফেক্ট ইজ কামিং ফ্রম হোয়াট, মানে এটা ডিফেক্ট আমাকে। বলতে তোমার যে কোনো ধরনের যে মেকানিক্যাল এক্সপ্রেশন আছে ওক্ষেত্রে, মানে ম্যাটেরিয়ালটা মাঝখান থেকে মানে যে কোনো ইউজড হতে পারে। ঠিক আছে? যে মানে স্যাম্পলটা মানে মেকানিক্যাল এক্সপ্রেশন তো আমি মানে মেনলি আমাদের মাস্টার স্টুডেন্টস যারা ফুডি মেটেরিয়ালস আমাদের ল্যাবে কাজ করে তারা মেনলি মেকানিক্যাল এক্সপ্রেশন ইউজ করে, কিন্তু যারা পিএইচডি স্টুডেন্টস আছে তারা অন্যান্য ধরনের যারা এখানে অন্যান্য ধরনের যে স্পেশালিটি গুলো আছে, যেমন আহ, তারা অনেক রকম উপায়ে তারা, সেগুলো খুব কস্টলি। পিএইচডি স্টুডেন্টের জন্য সেটা আমার সুপারভাইজার বেসিক্যালি অ্যালাউ করে। আর সেক্ষেত্রে ডিফেক্ট বলতে যে মেটেরিয়ালটা যে আমি তৈরি করছি সেই ইনহারেন্ট ওর মধ্যে কোনো ডিফেক্ট আসছে কেন নাকি, মানে বা অথবা কোনো যখন আমি মেটেরিয়ালটা ট্রান্সফার করছি সিলিকনের উপর সেক্ষেত্রে কোনো আলাদা ধরনের ডিফেক্ট ইনডিউসড হচ্ছে নাকি, সেটা সেটা এখানে আমি মেনলি বলতে Oh, চাইছি। just the external defect, not ইয়া, like of any internal মানে internal মেটেরিয়ালের যে মানে সারফেসটা আছে সেটা কতটা সুন্দর, কতটা শার্প, মানে কতটা ইয়ে আছে, মানে Okay. কোনো যে কোনো ধরনের ডিফেক্ট ছাড়া, মানে ডিফেক্ট লেস মেটেরিয়াল কিভাবে তৈরি করতে পারে। Okay. I mean, it's completely depending upon the ইয়া, expertise, whatever you ইয়া, have ইয়া। done during the exfoliation process. মানে আমাদের এখানে মেনলি অনেকে আমার কিছু সিনিয়র আছে যারা মানে হিটারোস্ট্রাকচার পর্যন্ত এক্সপ্লোরেশন নিতে মানে তৈরি করে। কিন্তু তাছাড়া আমরা সিভিডি গ্রোথ স্যাম্পলও আমরা বাইরে থেকে আনাই, মেনলি তাইওয়ান থেকেও আমরা ইম্পোর্ট করি, টিআইফার হায়দ্রাবাদ থেকেও আমাদের স্যাম্পল আসে বিভিন্ন ধরনের হিটারোস্ট্রাকচার। কিন্তু ফর দ্য সিম্পলিসিটিস, মানে আমি চেষ্টা করেছিলাম যে না, আমি স্ক্র্যাচ থেকেই তৈরি করি সবকিছু, মানে ইম্পোর্ট Okay. করতে না হয় কিছু। No, I got the point that what kind of defect you wanna mention here. So ইয়া, okay, so because I am working on the defect mechanism, so that's why I was curious to know that what kind of defect you observe from this specific হ্যাঁ, আচ্ছা। process. So okay, হুম, I got your point. Okay, so হুম। I don't have any further question. So if nobody from the audience has no questions, then okay, then আমি তাহলে রাজের কাছে মুভ করবো তাহলে আমি। ওকে, থ্যাংক ইউ সৌম্য। আশা করবো পরবর্তীকালে